পৃথকীকরণ কি সম্ভব বিক্রম দা? প্যানেল বহির্ভূত নিয়োগটা হয় কি করে সেটা বলছে না কেন? আর পৃথকীকরণ বা স্যাগ্রিগেশন এটা করবে কি? আমি কালকে একটা বড় চার্ট করে আমি কালকে স্যাগ্রিগেশন করে আপনাদের মিডিয়ার মাধ্যমে দিয়ে দেবো। তাতে যারা জেনুইন ক্যান্ডিডেট তারা তাদের চাকরি বেঁচে যাবে। সুপ্রিম কোর্টের কাছেও দিয়ে দেবো, বেঁচে যাবে। আমরা তো দিয়েছি 10,000 লোক বেআইনি নিয়োগ পেয়েছে, তার মানে 15,000 লোকের নামে কোনো অভিযোগ নেই। আমরা যারা সুপ্রিম কোর্টের কাছে তথ্যটা দিয়েছি, এটা যে আমি যে আপনার কাছে বলছি তা তো নয়, একদম চার্ট করে সুপ্রিম কোর্টের কাছে 10,723 ফিগার আমরা সুপ্রিম কোর্টের কাছে জমা দিয়ে দিয়েছি। তাহলে বাকি যে ফিগারটা আছে 26,000-এর মধ্যে 10,000 বাদ গেলে 15,000 হয়, 14,000 সামথিং এই ফিগারটা দাঁড়াবে, 14,300 সামথিং। তা এরা জেনুইন, সেগ্রিগেশন হয়ে গেল। তার মানে এই বাজারি কথাবার্তাগুলোর তো কোনো মানে হয় না। সেগ্রিগেশন করতে গেলে স্কুল সার্ভিস কমিশনকে ডেফিনিট নাম্বার অফ ফিগার দিয়ে নাম, রোল নাম্বার, অ্যাড্রেস, তার বয়স, তার নম্বর, তার ওএমআর দিয়ে পাবলিশ করে দিতে কি অসুবিধা ছিল ওয়েবসাইটে? সেটা তো কেউ বলছে না। স্কুল সার্ভিস কমিশন যে বছর র্যাঙ্ক জাম্প, দেখবেন আপনারা যত জেনুইন ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে যদি আপনারা ইন্টারভিউ চালান, যে সত্যিকারের জেনুইন ক্যান্ডিডেট হবে না সে তার নাম্বারটা নিয়ে দাঁড়িয়ে থাকবে, এই আমার নাম্বার, এই আমার ওএমআর, এটা জেনুইন, এটা নিয়ে দাঁড়িয়ে থাকবে। দেখুন আপনি, এটা স্কুল সার্ভিস কমিশন করে দিলেই তো সমস্যা মিটে যায়। যারা ফেক ক্যান্ডিডেট হবে না তারা তাদের নাম, তারা ওএমআরটাকে চ্যালেঞ্জ করবে, যারা ওএমআর মানছি। যারা জেনুইন ক্যান্ডিডেট হবে তারা কিন্তু ওএমআর মানবে, আপনি দেখবেন। তারা তাদের র্যাঙ্কও বলে দেবে, তারা তাদের নম্বরও বলে দেবে। এটা স্কুল সার্ভিস কমিশন করে দিলে কি অসুবিধা ছিল? বিক্রম দা, আমরা দেখলাম সিবিআই যে তথ্য দিচ্ছে এবং তার সঙ্গে ডেটা স্ক্যানটেকের যে তথ্য, সেই তথ্য কোথাও গিয়ে, এবং পঙ্কজ বানসাল নাইসার যে কর্ণধার তার থেকে পাওয়া যে তথ্য, সেই তথ্য মিলে যাচ্ছে কোথাও গিয়ে। একটা প্রশ্ন থেকে যাচ্ছে, চূড়ান্ত শুনানির পরেও এই যে স্কুল সার্ভিস কমিশন আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো, এর পেছনের অঙ্কটা কি? দেখুন, এর পেছনে স্কুল সার্ভিস কমিশনের কোনো স্ট্যান্ডার্ড ঠিক নেই। তৃণমূল নেতারা যা বলে, ওই টেবিল টেনিসে পিং পং বল দেখেছেন, এই একবার মার্চে এদিকে চলে আসছে, ও একবার মার্চে ওদিকে চলে আসছে। স্কুল সার্ভিস কমিশনের এটাই বরাবর এটা করে, আমি এটাতে কোনো বিস্মিত নই। তবে হ্যাঁ, যদি কিছু তথ্য ওনারা নতুন দিয়ে থাকেন, কিছু নতুন তথ্য দেওয়ার আছে বলে আমি মনে করি না, তাহলে আমাদের একটা কপি দেওয়া উচিত। আপনারা সেই কপি পাননি? এখনো অব্দি আমরা কোনো কপি পাই, আমাদের যারা অ্যাডভোকেট অন রেকর্ড রয়েছেন তারা এখনো অব্দি কোনো কপি পান। আমাদের ক্যামেরায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যে এই নিয়োগ যে দুর্নীতি হয়েছে, এর থেকেও পাহাড় প্রমাণ দুর্নীতি লুকিয়ে রয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে। কি বলবেন? দেখুন, প্রাথমিক নিয়ে তো মামলা হয়েছে, একটা অংশ প্যানেল বাতিলও হয়েছে, আবার অনেকে বেঁচেও গেছেন। আমি যেটা বলতে চাই, পশ্চিমবাংলার যত সরকারি কর্মচারী নিয়োগ 2011 সালের পরে হয়েছে, আর কালে দিনে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটাতে দুর্নীতি হয়েছে, ছত্রে ছত্রে দুর্নীতি হয়েছে, এবং যারা জেনুইন ক্যান্ডিডেট তারা চাকরি পায়। এটা হয়েছে পশ্চিমবাংলা, এটা অস্বীকার করার মতন জায়গায় রাজ্য সরকার সারা ভারতবর্ষের যত বড় আইনজীবী দিক না কেন, তাকেও শেষমেশ বলতে হবে যে state accepted that widespread illegalities which could not be determined in exactitude. এটা আমার কথা না, রাজ্য সরকারের অন রেকর্ড কথাটা বলেছে। কোথায়? হাইকোর্টের অর্ডারে রেকর্ড আছে। সুপ্রিম কোর্টে শুনানির সময় রাজ্য সরকার এই কথার থেকে আর বেরোতে পারছে না। আপনি আরো 5টা নিয়োগ দেখবেন, সেই একই জিনিসই রাজ্য সরকারকে বলতে হবে, কারণ এটা তো অঙ্কের মতন পরিষ্কার। যে ব্যক্তিটাকে ফার্স্ট হয়েছে তাকে না চাকরি দিয়ে, যে 100 হয়েছে তাকে চাকরি দিয়ে, যে প্যানেলে নাম নেই তাকে চাকরি দিয়ে দিচ্ছে। মন্ত্রী কন্যা আমি মানছি, মন্ত্রী কন্যা তাকে ইন্টারভিউতে নম্বর বাড়িয়ে চাকরি দিয়ে দিয়েছে, হয়। কিন্তু মানে এটা করে যারা ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্ব, তারা কোথায় নম্বর বাড়াবে? তো ওএমআরে আর নম্বর বাড়াতে পারবে? মানে এটা কমন সেন্স, এটা আইন জগতের লোকের কমন সেন্স। একাডেমিকে তো আর নম্বর বাড়াতে হবে, ইন্টারভিউতে নম্বরটা বাড়িয়ে তার র্যাঙ্কটাকে এগিয়ে দিয়ে, যেটা হয়। সে পরীক্ষাতেই বসেনি, সে চাকরি পেয়ে গেল। মানে একটা দুর্নীতি করেছে, মানে আমি বুঝি না। মন্ত্রী কন্যা, এরকম যদি এই যতগুলো টেন্টেড ক্যান্ডিডেট আছে, যদি আপনি গোঁজেন, কেউ তৃণমূলের কাউন্সিলর, কেউ
কালীঘাটের বাড়ির লোক কেউ এই বেরোবে, এর বাইরে বেরোবে, তাও প্রত্যেকে টাকা দিয়ে। শুধু মন্ত্রী কন্যা টাকা দিয়েছেন কিনা আমি জানি না। আর পার্থবাবুর থেকে হয়তো 50 কোটি বেরোলো। টেন্টেড এবং নন টেন্টেড এর ক্যান্ডিডেটদের মধ্যে যে সেগ্রেগেশন অর্থাৎ পৃথকীকরণ, তা কি করা সম্ভব? কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একদম যে কারুর চাকরি যাবে না, সেই কথা কি তিনি রাখতে পারেন? কারুর মানে তিনি বলতে চাইছেন টেন্টেডদের চাকরি যাবে না। প্রশ্ন হওয়া উচিত ছিল জেনুইন ক্যান্ডিডেট। যদি সেইটা বলতেন তাহলে বুঝতাম মমতা বন্দ্যোপাধ্যায় দেশের জন্য, মানুষের জন্য চেষ্টা করছে। কারুর চাকরি যাবে না মানে কি? চুরি করেছে আপনি জানেন না? আপনার পরিবারের লোকজন চোর আপনি জানেন না? আপনার মন্ত্রীরা চোর আপনি জানেন না? পার্থ চ্যাটার্জির থেকে 50 কোটি টাকা পাওয়া গেছে আপনি জানেন না? কারুর চাকরি যাবে না মানেটা কি? কি বলতে চান আপনি? মুখ্যমন্ত্রী বলছেন সব শিক্ষা দপ্তরের সব খবর তো তার কাছে থাকে না। তাহলে আপনি ছেড়ে দিন। যদি কোনো খবরই না থাকে, শিক্ষা দপ্তরের খবর নেই, খাদ্য দপ্তরের খবর নেই, পুলিশ দপ্তরের খবর নেই, গরু পাচারের খবর নেই, ওনার কাছে তো কোনো খবরই নেই, তো ছেড়ে দিন। চেয়ারে বসে আছেন কেন? চাকরি কি তাহলে যাচ্ছে? কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি কোনো মন্তব্য করব না। যা রেকর্ডে আছে সেটা আমি মন্তব্য করব। কারণ হিয়ারিং কনক্লুড, অর্ডার রিজার্ভ, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন। আমি কাউকে কোনো হাইকোর্টের রায় কি বহাল থাকবে এই বিষয়ে? দেখুন, সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতিরা অনেক এক্সপিরিয়েন্স বিচারপতি। তারা পুরো রেকর্ড, সমস্ত কিছু তারা খতিয়ে দেখবেন। তারা সুযোগ দিয়েছেন প্রত্যেককে তার শুনানি করার, বক্তব্য রাখার, সাবমিশন করার, ইনক্লুডিং জুনিয়র অ্যাডভোকেট যারা প্র্যাকটিস করেন তাদেরকেও তিনি বলার সুযোগ দিয়েছেন। আমরাও জুনিয়র স্টেজে সুপ্রিম কোর্টে বলার সুযোগ পেয়েছি। কি রায় দেবেন সেটা একান্ত বিচারপতিরাই ঠিক করবেন। আপনি একটু আগে একটা কথা বললেন যে যারা জেনুইন ক্যান্ডিডেট তারা ওএমআর শিট, তাদেরকে তারা রীতিমতো ওএমআর শিট হাতে নিয়ে তারা ক্যামেরার সামনে ক্যামেরা ফেস করবে। শহীদ মূর্তির শহীদ মিনারের পাদদেশে একদম 22 এপ্রিলের পরে এরকম অনেককে আমরা দেখেছিলাম যারা হাতে ওএমআর শিট নিয়ে কথা বলছেন। যদি কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকে, কোথাও কি তাদের প্রতি একটা অবিচার হবে না? তো অবিচার, এটা বলতে গেলে বলতে হয় অবিচার করলো কে? আমি তো তাদের চাকরি দিইনি। আমি তাদের বিরুদ্ধে, কোনো জেনুইন ক্যান্ডিডেটের বিরুদ্ধে আমি একটি অভিযোগও করিনি। জেনুইন ক্যান্ডিডেটদের বাঁচানোর দায়িত্বটা কার? এটা কে 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 উত্তর দেবে? সিবিআই বাঁচাবে? আমি যদি সেগ্রিগেটেড দিয়েছি তো আমরা সুপ্রিম কোর্টের কাছে। আপনারা যদি লাইভ স্ট্রিমিং এ, আপনারা যদি অনলাইনে কেউ আমাদের হিয়ারিং দেখে থাকে, 10,000-এর একটা ফিগার আমরা সুপ্রিম কোর্টের কাছে জমা দিয়েছি। আপনাদের তথ্যের সাথে সিবিআই এর প্রেরিত তথ্য মিলে যাচ্ছে? আমাদের তথ্যের সাথে তো যা রেকর্ড আছে আমরা সেটা দিয়েছি, আমরা তার বাইরে দিইনি। আমরা তো যা দিয়েছি 10,000-এর তথ্য দিয়েছি, তার মানে 15,000 জেনুইন আছে। তাকে কে বাঁচাবে? তাকে রাজ্য সরকার। রাজ্য সরকার যদি বলে না আমরা বলতে পারবো না আরো কত জেনুইন আছে, এই কথাটা যদি রাজ্য সরকার তার কলকাতা হাইকোর্টের প্যারাগ্রাফ 242 নম্বর প্যারাতে স্কুল সার্ভিস কমিশন বলেছে পসিবিলিটিস অফ ফার্দার ইলিগ্যালিটি কুড নট বি ডিটারমাইন্ড ইন ইজ এক্সাক্টিটিউড, এটা রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে 265 নম্বর প্যারাগ্রাফে বলেছে। রেকর্ড আছে, কলকাতা হাইকোর্টের অর্ডারের রেকর্ড আছে। এটা আমরা তো সেটাই তো সুপ্রিম কোর্টের কাছে বলেছি। তার বলে কি করে হবে? আমি একটা প্রশ্ন করবো, 4% ডিএ বাড়ালো রাজ্য, পাহাড় প্রমাণ ফাড়া ঘুচলো কই? প্রশ্ন আমজনতার। একদম রয়ে গেল 35% ঘাটতি। কি বলবেন? দেখুন, পশ্চিমবাংলায় সরকারি কর্মচারীদের টাকা মেরে তৃণমূল চলছে, এটা সবাই জানে। যতদিন এটাকে আটকে রেখে নিজেরা চালাতে পারে নিজেদের ফান্ডিং, সেটাই চালিয়ে যাচ্ছে, আগামী দিনেও চালিয়ে যাবে। এটার বিরুদ্ধে আমাদের লড়াই, এবং আমরা এটা বন্ধ করে দেবো কিছুদিন পর। টাকা মারাটা, সরকারি কর্মচারীদের টাকা মারাটা আমরা বন্ধ করে দেবো। পশ্চিমবাংলাতে গ্রুপ ডি থেকে আর যারা গ্রুপ সি বা তার একটু ওপরে গ্রুপ বিতে আছেন, তারা মাসে 20,000 থেকে প্রায় 70-80,000 টাকা মাইনে কম পাচ্ছে। আইনি উপায়। এবং যারা কর্মচারীরা আন্দোলন করছে, আন্দোলন বন্ধ করে দেবো। সময় লাগছে, দেখুন আইনি লড়াইয়ে একটু সময় তো লাগেই। এটা আমরা বন্ধ করে দেবো। এটা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তৃণমূল সরকারের অন্যতম চর্চিত প্রকল্পগুলির মধ্যে অন্যতম, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার। সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে একটা ধোঁয়াশা ছিল যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনের আগে যেরকমটা আমরা দেখেছিলাম যে 21-এর নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের যে
টাকার পরিমাণ সেটা বাড়ানো হয়েছিল। 26 নির্বাচনের আগেও একদম আপামর রাজ্যবাসী তাকিয়েছিল সেই লক্ষ্মীর ভান্ডারের দিকে, বা তাকিয়ে আছে বলা যায়। এমতো অবস্থায় একদম মুখ্যমন্ত্রীর ঘোষণা যা ছিল তাই থাকবে, 1 টাকাও বাড়ানো হচ্ছে না লক্ষ্মীর ভান্ডারে। কি বলবেন? দেখুন, লক্ষ্মীর ভান্ডারটা তো আর মুখ্যমন্ত্রী নিজের পকেট থেকে দিচ্ছেন না। লক্ষ্মীর ভান্ডার মানুষ, যারা যারা গরিব মানুষ, ভাতা দেওয়ার বিষয় আমাদের সংবিধানে বলা আছে এবং প্রচুর মানুষ ভাতা পেয়েছেন এর আগে। তো উনি কি নিজের পকেট থেকে দিচ্ছেন? ওই 188-এ হরিশ মুখার্জি স্ট্রিটটা কি জনগণের নামে লিখে দিয়েছেন? এমন বড় বড় কথা বলছেন যে উনি দিচ্ছেন। প্রচারটাই তো ভুল প্রচার। সরকারি প্রকল্পের টাকা যদি কেউ না পায়, সেটাকে আইনে পাইয়ে কিভাবে দিতে হয় সেটা আমরা জানি। মানুষের হকের টাকা, আপনার আমার করের টাকা। যেসব মানুষ, অনেক মা বোনেরা রয়েছেন যাদের 2000 টাকা হলে তাদের সেটা মানে সম্বল, তাদের তো পাওয়া উচিত বলে আমি মনে করি। আমার তো মনে হয় বাড়ানো উচিত। এবং শুধু বাড়ালে হবে না, পশ্চিমবাংলায় কাজ জোগাড় করতে হবে। 2000 টাকা করে দিয়ে কি লাভ হবে? একটা মেয়েকে ভালো কাজ যদি দিতে পারে, একটা কর্মসংস্থান যদি হয়, একটা ভালো চাকরি যদি হয়, তাহলে সে তার নিজের পায়ে দাঁড়াবে। সরকারি ডোলের ওপর তাকে নির্ভরশীল হতে হবে।